দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ব্যাংকের বাইরে নতুন টাকা বিক্রি হচ্ছে রেকর্ড দরে, বান্ডিল প্রতি গুনতে হচ্ছে 100% পর্যন্ত বেশি মূল্য। সব খাতেই সিন্ডিকেটের দৌরাত্ম্য, মন্তব্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূতের। সিন্ডিকেট তন্ত্র ভাঙাই অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছেন জেলেরা, সরকারি সহায়তা আর বিকল্প কর্মসংস্থান না থাকার অজুহাত। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রেকর্ড করেছে নতুন টাকার দাম। 10 টাকা কিনতে হচ্ছে 17 টাকায়, আর 20 টাকা কিনতে হচ্ছে 28 টাকা দরে। ব্যাংকের বাইরে কম বেশি সব রকম নতুন নোট কিনতে গ্রাহকদের খরচ করতে হচ্ছে বিগত বছরগুলোর তুলনায় দ্বিগুণের বেশি অর্থ। ব্যাংকগুলোতে নতুন টাকা বিনিময় বন্ধের নির্দেশনায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে মত বিশ্লেষকদের। রায়হান শোভনের রিপোর্ট। ঈদে নতুন পোশাক আশাক পরা কিংবা বাহারি খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি শিশুদের আনন্দের বড় জায়গা জুড়ে থাকে সালামি কিংবা ঈদি হিসেবে নতুন টাকা সংগ্রহের বিষয়টি। সমানতালে এ বিষয়টি উপভোগ করেন বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার মানুষও। আর দেশে এ রীতি চলছে যুগের পর যুগ ধরে। তারই অংশ হিসেবে প্রতি বছর ব্যাংক থেকে নতুন টাকা সংগ্রহ করে থাকেন বেশিরভাগ মানুষ, জানিয়ে ব্যাংকেরও থাকে বাড়তি প্রস্তুতি। তবে এবছর বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নতুন টাকা বিনিময় বন্ধের ঘোষণায় পণ্ড হয়েছে সেই আয়োজন। প্রতি বছর ঈদের সময় বাচ্চা কাচ্চা সবাই কিন্তু নতুন টাকা নিয়ে যায়, নতুন টাকা পাইলে ওরা খুব খুশি হয়। আসলে এই একটা কালচার, মানে এই রোজার সময় সবাই নতুন টাকা চায় সালামির জন্য, ঈদের জন্য, যে ওনাদের সমস্যাটা কোথায়, কেন বাংলাদেশ ব্যাংক টাকাটা দিল না এবার। কাস্টমার সবাই এসে ব্রাঞ্চে এসে যখন টাকা তুলতে যান নতুন নোটই চায়, তখন ওখানে সমস্যা হয়ে যায়, যখন আমরা দিতে পারি না। একটা সবাই তো পেপার পড়েন না, সবাই দেখবে যে আসেন না, এসেই বলেন টাকা দেন, নতুন টাকা নিলে একটা রিয়েক্ট করে। তো ওই এক্সপেকটেশন ম্যানেজমেন্টটাই বেসিক্যালি এখন আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে আর কি। ওটাই ডিফিকাল্ট, ওটাই চ্যালেঞ্জিং ফর দ্য ব্যাংকার্স, বিশেষ করে যারা কাউন্টারে থাকেন। ব্যাংকে না মিললেও পর্যাপ্ত নতুন টাকার সরবরাহ দেখা গেছে ব্যাংকের বাইরে খোলা বাজারে। যদিও অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ হারে হাঁকানো হচ্ছে এসব নোটের দর। বাজার ঘুরে দেখা গেছে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে নতুন 2 টাকা নোটের বান্ডেল, অর্থাৎ 200 টাকা কিনতে হচ্ছে 400 টাকায়। 5 টাকার বান্ডেলের দর 800 টাকা। প্রতিটি 10 টাকা নোটের বান্ডেল কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে 1700 টাকা, অর্থাৎ একটি 10 টাকা নোটের মূল্য দাঁড়াচ্ছে 17 টাকা। একইভাবে এক বান্ডেল অর্থাৎ 100টি 20 টাকা নোট কিনতে হচ্ছে 2800 টাকায়। 50 টাকার বান্ডেল কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে 350 টাকা। 400 টাকা বেশিতে কিনতে হচ্ছে 100 টাকার বান্ডেল। 200 টাকার বান্ডেল কিনতে বেশি দিতে হচ্ছে 400 টাকা। 1000 টাকাটা 700 টাকা যোগ করে বিক্রি করে, তার মানে 700 টাকা বাটা। এই বাটা টাকাতে বাটপারি ছাড়া কিছু না। তো বলছে যে নতুন টাকা দিচ্ছে না, তাহলে এরা নতুন টাকাটা কোথায় পায়? এরা কি আপনার এই টাকশাল থেকে নিয়ে আসে টাকা? তো আমরা যারা ব্যবসা করি, আমরা 12 মাসই ব্যবসা করি, আমাদের কাছে থাকাটা স্বাভাবিক। এই ব্যাংকের কর্মকর্তারা এই টাকা বাহিরে বিক্রি করতেছে, এরা বিক্রি করে এরা লাভবান হচ্ছে। কষ্ট করে বাচ্চাদের খুশি রাখার জন্য টাকা কিনে নিলাম। ব্যাংক যদি নোট দিতে তাহলে এই প্যাকেট বেচতাম 100 টাকা 80 টাকা। এত দাম কোনো সময় দেখি না। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে গ্রাহকদের। সেটা তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা সময় মতো নিয়ে সময় মতো বাস্তবায়ন করলে আমার মনে হয় যে এই ট্রানজিশন পিরিয়ডটা এত বেশি কষ্টকর না। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ বাজারে আসতে পারে নতুন ডিজাইনের নোট, যা নিশ্চিত করতে সরকারকে খরচ করতে হবে বাড়তি অর্থ। সাধারণত নতুন টাকা ছাপাতে প্রতি বছর সরকারকে খরচ করতে হয় 500 কোটি টাকা, কখনো কখনো যা ছাড়িয়ে যায় 700 কোটিও। এবার বাজার থেকে সম্পূর্ণরূপে আগের ছাপানো নোট উঠিয়ে নতুন টাকা ছাপাতে কি পরিমাণ অর্থ খরচ করতে হবে সরকারকে? কোনো যে টাকাগুলো বাজারে চলতি আছে, সার্কুলেশন আছে, যে টাকাগুলো তো হাজার হাজার কোটি কোটি টাকা সার্কুলেশন আছে, এই টাকাগুলোকে ক্রমান্বয়ে বাজার থেকে তুলে নিতে হবে, নতুন টাকা দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে। স্বাভাবিকভাবেই তার তো একটা বাড়তি খরচ হবেই, এবং তার পরিমাণ তো খুব একটা কম হবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে প্রতি 1000 টাকা নোট ছাপাতে সরকারকে খরচ করতে হয় 5 টাকা। 500 টাকা ছাপাতে খরচ 4 টাকা 70 পয়সা। 200 টাকা নোট ছাপাতে খরচ 3 টাকা 20 পয়সা। আর 10, 20 ও 50 টাকা নোট ছাপাতে খরচ 1.5 টাকার মতো। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
সরকার যেখানেই হাত দেয় সেখানেই সিন্ডিকেট। এই সিন্ডিকেট তন্ত্র থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাই সরকারের অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। মঙ্গলবার অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এবং বাংলাদেশ এগ্রিকালচার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বামা আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। এলডিসি থেকে উত্তরণের পর বিভিন্ন বাণিজ্যিক সুবিধা বন্ধ হয়ে যাবে, যার প্রভাব পড়বে কৃষি সহ অন্যান্য শিল্পেও। এমন বাস্তবতায় আলোচনার আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ ও বাংলাদেশ কৃষি পণ্য উৎপাদন সংস্থা বামা। আপনার উদ্যোগে এদেশের কৃষক বেঁচে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি হবে, যার ইমপ্যাক্ট আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়বে। আলোচনায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানান, নির্ধারিত সময়ে সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিলে নির্দিষ্ট সময়ের মধ্যেই বাংলাদেশের পক্ষে এলডিসি উত্তরণ সম্ভব। উত্তরণ পরবর্তী 2-3 বছর কাজে লাগানোর পরামর্শ তার। এলডিসি গ্র্যাজুয়েশন করাটা এটা কোনো অপশনাল কিছু না, এটা করতে হবে। গ্র্যাজুয়েশন আমাদেরকে করতে হবে। এখন 2 বছর পর হোক, 3 বছর পর হোক, বা করার পরে আমরা কয়েক বছর, আরো 3 বছর যদি ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে কিছু ছাড় দিতে পারে, তাহলে এগুলো নেগোশিয়েট হতে করা যেতে পারে। লুৎফে সিদ্দিকী আরো বলেন, সরকারকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু আমলা ও ব্যবসায়ীদের গঠিত নেক্সাস সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে। এ সময় তিনি দেশ গড়তে সরকার, আমলাতন্ত্র, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের একসাথে কাজ করার আহ্বান জানান। ফেয়ার প্লে হওয়ার কথা, ওখানে শুধু একটা সিন্ডিকেট কথাটা চলে আসে। আর সিন্ডিকেটের সাথে সাথে একটা নেক্সাস, মানে বলা হয় যে সিন্ডিকেট যদি বিজনেসম্যান, বিজনেস ওনারদের মধ্যে হয়, নেক্সাসটা ইনক্লুডস পিপল উইদিন দ্য গভর্নমেন্ট। সরকারের ভিতরে কারোর সাথে বিভিন্ন মন্ত্রণালয় এই নেক্সাস সিন্ডিকেটের কারণে যেভাবে একটা রেজাল্ট হওয়ার কথা, মার্কেট ফোর্সেস যেভাবে কাজ করার কথা, ইন এ রেগুলেটেড এনভায়রনমেন্ট, আইনভাবে যেভাবে অনুযায়ী যেভাবে করার কথা, সেভাবে কোনো কেন জানি হয় না। এই একই টেমপ্লেট সেক্টর বাই সেক্টর, বিজনেস বাই বিজনেস, ইন্ডাস্ট্রি বাই ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি বাই মিনিস্ট্রি বারবার আসছে। শুধু সুশাসন নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়ানো সম্ভব হয়েছে বলেও জানান লুৎফে সিদ্দিকী। নির্বাচন কবে হবে প্রতিদিন এ প্রশ্ন না করে সবার উচিত সরকারি দপ্তরগুলো কেন সঠিকভাবে দায়িত্ব পালন করে না সে প্রশ্ন তোলা, এমন মন্তব্য করেন তিনি। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। জাটকা সংরক্ষণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী এই 6 জেলায় 5টি অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে আরোপিত স্থানগুলোতে জেলেরা মাছ ধরছেন। তাদের দাবি, বিকল্প কর্মসংস্থানের অভাব ও সরকারি সহায়তা না পেয়ে বাধ্য হয়ে মাছ ধরতে হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মার্চ ও এপ্রিল এই 2 মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী এই 6 জেলার 5টি অভয়াশ্রমেই চলছে মাছ ধরা। এই সময়টাতে সব ধরনের মাছ ধরা, মজুত, পরিবহন ও বিক্রি বন্ধ থাকার কথা থাকলেও ভোলা, পটুয়াখালী, চাঁদপুর সহ নিষেধাজ্ঞা আরোপিত এলাকার বাজারগুলোতে প্রকাশ্যে চলছে বিভিন্ন ধরনের, বিশেষ করে ইলিশ মাছ বিক্রি। জেলেদের অভিযোগ, 1 মার্চ থেকে মাছ ধরা বন্ধ থাকলেও এখন পর্যন্ত সব এলাকায় বরাদ্দ শুরু হয়নি জেলেদের চাল। নেই বিকল্প কোনো কাজের ব্যবস্থাও, রয়েছে এনজিও বা মহাজনের সুদের টাকা দেবার তাগাদা, বলছেন জেলেরা। কিস্তি সমুদ্র আছে, আমরা তো সমুদ্র চালাই দেয় না, নদীতে গেলে ফৌজগাটে ধরিয়া লইয়া যায়, জেলখানে ভরিয়া দেয়। এখন চাল দেওয়ার কথা চালও দেয় না, ধাবায় সংসার চলে না, ঠিক মতন সমিতি দিতে না, জেলে কাটে আমাকে নাই, আমরা ঠিক মতন পাই না চাল। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, নিবন্ধিত জেলের তুলনায় চাল বরাদ্দ কম হওয়ায় সব জেলেকে নির্ধারিত সময়ের মধ্যে চাল দেওয়া সম্ভব হচ্ছে না। 2-1 দিনের ভিতরে চাল দেওয়া শুরু করবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের সকল জেলেরা, এখানে 89,600 জেলে আছে, সবাই চালটা পাবে। চাঁদপুর জেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এবং চাঁদপুরের মতলব উপজেলায় অবস্থিত
পদ্মা নদীর ২০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা হতে চর পিয়াল পর্যন্ত, মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া হতে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত, তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার, শরীয়তপুর জেলার নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও এই নিষেধাজ্ঞার আওতায়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ৪ দিনের সফরে বুধবার চীন যাবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক এ সফরে দুই দেশের মধ্যে মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন আরও বলেন, এ সফরে তিস্তা প্রকল্প, সামরিক সহযোগিতা, ঋণ সহায়তা ও রোহিঙ্গা বিষয়ে আলোচনা হবে। এ সফরের পর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এ বিষয়ে দিল্লির ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন এ তথ্য জানান। বলেন, শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবে না সেসব কারখানার মালিকরা। এছাড়াও ২৭শে মার্চের মধ্যে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দেন তিনি। বলেন, অন্য কোনো প্রতিষ্ঠান বেতন বোনাস পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চীনের সাথে মোংলা বন্দর সম্প্রসারণ চুক্তি হয়েছে বলে জানান উপদেষ্টা। বন্দরটিকে কোল টার্মিনাল হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। শ্রমিকদের পাওনা ২৭ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না, অলরেডি মালিকপক্ষ। এদিকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল ৭:৩০টার দিকে কালিয়াকৈরের টপস্টার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন হ্যাগ নিটওয়ারের কারখানার শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন পথচারী, যাত্রী ও যানবাহনের চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা সরেননি। পরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২১৪-তে। বেচা কেনা হয়েছে ৩৮৬ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত আছে ৮০টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলস্বরূপ মার্কেট দিন শেষে ১৭ পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ২২০টি, কমেছে ৯৭টি এবং অপরিবর্তিত ছিল ৮০টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ৩৮৬ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৪৭৭ কোটি টাকা এবং চলতি সপ্তাহের ৩ দিনের এভারেজ টার্নওভার ছিল ৪৩৭ কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজকে এদের প্রায় ২৮ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল বেক্স ফার্মা। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে রবি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং দ্বিতীয়তে পাচ্ছি ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট লিমিটেড। নিলামে বিক্রি হলো টুইটারের সেই বিখ্যাত নীল পাখির লোগোটি। দাম উঠেছে $৩৪,৩৭৫ বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৪২ লাখ টাকা। কে কিনেছেন টুইটারের লোগো তা অবশ্য জানায়নি নিলামকারী প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ২০২২ সালে যার মালিকানা নেন ইলন মাস্ক। মাস্কের হাতে যাওয়ার পর টুইটারের নাম বদলে হয়েছে এক্স। টুইটারের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নীল পাখির লোগো। সান ফ্রান্সিসকোতে টুইটারের অফিসের সামনে আলোকিত হয়ে থাকত নীল পাখিটি, যার নাম ল্যারি। কিংবদন্তি মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেরি জো বার্ডের নাম অনুসারে নামকরণ করা হয়েছিল টুইটারের লোগোর। বিশাল আকৃতির নীল পাখিটির ওজন ছিল ২৫৪ কেজি, উচ্চতা ১২ ফুট ও প্রস্থে ৯ ফুট। টুইটার কিনে নেবার পর এর লোগো থেকে শুরু করে এর সবকিছুই পরিবর্তন করেন ইলন মাস্ক।
পাখির লোগোর বদলে সেখানে জায়গা করে নেয় বিশাল আকৃতির এক্স। এমনকি কার্যালয়ের সাজসজ্জাতেও আনেন ব্যাপক পরিবর্তন। এর আগে টুইটার সম্পর্কিত বিভিন্ন জিনিস নিলামে তোলেন মাস্ক। কার্যালয়ের আসবাব, এমনকি বাদ যায়নি রান্নাঘরের সরঞ্জামও। সবশেষ নিলামে ওঠানো হলো টুইটারের লোগোর সেই নীল পাখিটিও। টুইটারের লোগোটি নিলামে তোলে আর অকশন কোম্পানি, যারা বিভিন্ন দুর্লভ জিনিস নিলাম করে থাকে। নিলামে ল্যারির দাম ওঠে $54,375, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 42 লাখ টাকা। যদিও এর দাম আরও বেশি হবে বলে আশা করছিল নিলামকারী কোম্পানি। অবশ্য কে কিনেছে টুইটারের সেই বিখ্যাত লোগোটি তা এখনও প্রকাশ করেনি আর অকশন। 2022 সালের শুরুতে টুইটার কিনে নেবার প্রস্তাব দেন ইলন মাস্ক। সে সময় প্রতিষ্ঠানটির 9.2% শেয়ারের মালিক ছিলেন তিনি। শুরুতে মাস্কের কাছে টুইটার বিক্রিতে রাজি হয়নি পরিচালনা পর্ষদ, তবে কয়েক দফায় আলোচনার পর $44 বিলিয়ন টুইটারের মালিকানা হস্তান্তরে রাজি হয় বোর্ড। সে সময় টুইটারের বাজার মূল্য ছিল $32 বিলিয়ন। মালিকানা পরিবর্তনের পর বোর্ড থেকে শুরু করে কর্মচারী, এমনকি অফিসের সবকিছুই নিজের মতো সাজিয়ে নেন মাস্ক। নীল পাখির লোগো বিক্রির মাধ্যমে যা কার্যত সমাপ্তি ঘটল। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।